আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমাদের টপিক পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সরলরেখার। এই টপিকের আন্ডারে আসলে আমরা অনেক কিছু পড়বো। প্রথমে আমরা দেখব পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এই জিনিসটা কি। তারপর আমরা দেখব মডুলাস এবং ভেক্টর কোণের পরিচয়, এই জিনিসগুলা কি। তারপর পোলার থেকে কার্টেসীয়তে প্রকাশ, এরপর কার্টেসীয় থেকে পোলারের প্রকাশ, তারপর পোলার থেকে কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণের প্রকাশ, এরপর পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণের প্রকাশ। আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আন্ডারে আমাদের টপিক থাকবে টোটাল এই জিনিসগুলা। প্রথমে আসো আমরা প্রথমে যে জিনিসপত্রগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই জিনিসটা আসলে কি? দেখো, আমরা এর আগে যে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করছি এটা ছিল আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, তাই না ভাইয়া? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে কার খেলাধুলা ছিল একটু বলো তো, মনে আছে কিনা? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে ছিল আমাদের এক্স ওয়াই এর খেলাধুলা। এক্স ওয়াই এর খেলাধুলা। তোমার কাছে যদি ধরো ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ আছে, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ। একটা বিন্দুর স্থানাঙ্ক যখন আমি দিতাম পি এক্স কমা ওয়াই, তাহলে আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্বটাকে বলতাম আমরা এক্স, আর এক্স অক্ষ থেকে দূরত্বটাকে বলতাম ওয়াই। এই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা ছিল ভাইয়া আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আসো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এই জিনিসটা আসলে কি? ধরো আমি যদি তোমাকে বলি, এখন তোমার কাছে ধরো এক্স অ্যাক্সিস আছে, তোমার কাছে ওয়াই অ্যাক্সিস আছে, তোমার কাছে মূল বিন্দু আছে। এখন তোমাকে আমি একটা বিন্দু দিলাম, ধরো একটা বিন্দু দিলাম পি বিন্দু। আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে প্রকাশ করি এক্স কমা ওয়াই দ্বারা, তাই না ভাইয়া? এক্স অক্ষের জন্য এক্স, ওয়াই অক্ষের জন্য ওয়াই দ্বারা প্রকাশ করি। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যেটা হয়, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যখন তুমি একটা বিন্দুকে প্রকাশ করবা, তোমাকে নিতে হবে মূল বিন্দু থেকে এই পয়েন্টটা কত দূরত্বে আছে, এই দূরত্বটা তোমাকে নিতে হবে। আর এটাকে আমরা আর বলি। আর এই বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করছে, এই কোণটা তোমাকে নিতে হবে। এই কোণটা তোমাকে নিতে হবে। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নিতে হবে কাকে? মূল বিন্দু থেকে ওই বিন্দুটা কত দূরে আছে, ওই দূরত্বটা নিতে হবে। এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে, ওই কোণটা তোমাকে নিতে হবে। তাহলে এখন তুমি দেখো, তোমার কাছে আর আছে, টিটা আছে। তুমি যদি একটা বিন্দুকে আর কমা টিটা দ্বারা প্রকাশ করো, তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে এক্স ওয়াই এর খেলাধুলা, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা মানে আর কমা টিটা এর খেলাধুলা। যদি তোমার কাছে আর কমা টিটা থাকে তাহলে পোলার, এক্স ওয়াই থাকলে কার্তেশীয়। তুমি এই জিনিসটা এইভাবেও মাথায় রাখতে পারো। যেমন পোলার, পোলার কথাটা আসছে পোলার কথাটা আসছে পুল থেকে। তো পুল মানে হচ্ছে মেরু। মেরু কার সাথে রিলেটেড ভাইয়া? কোণের সাথে রিলেটেড। তো কোন যার সাথে সম্পর্কিত থাকবে, এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। বুঝা গেছে? ওকে। এখন আসো, তো এখানে যে আর এবং টিটা আছে, এদের পরিচয়টা কি? তো আমরা আর এর যে নামটা আছে, আর এর নাম হচ্ছে মডুলাস। আর কে আমরা বলি মডুলাস। তো দেখো, মডুলাসের পরিচয় কি? মূল বিন্দু থেকে কোন একটা পয়েন্টের দূরত্বকে আমরা বলি মডুলাস। মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে মডুলাস। আর টিটার পরিচয় হচ্ছে, টিটাকে আমরা বলি ভেক্টর অ্যাঙ্গেল। এটাকে বলি আমরা ভেক্টর অ্যাঙ্গেল। টিটা হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেল। অর্থাৎ তাহলে ভেক্টর অ্যাঙ্গেল জিনিসটা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে, এটাকে বলতেছি আমরা ভেক্টর অ্যাঙ্গেল। আর মডুলাস মানে কি? মূল বিন্দু থেকে দূরত্বটাকে বলতেছি আমরা মডুলাস। বুঝতে পারছো ভাইয়া? তাহলে মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, আর ভেক্টর অ্যাঙ্গেল মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এখন আসো, আমরা এই যে মডুলাস এবং ভেক্টর অ্যাঙ্গেল বলতেছি, এগুলো আমরা বের করবো কেমনে? প্রথমে আসো, মডুলাস বের করার নিয়ম এটি একটু দেখো। তো আমি যদি তোমাকে বলি, ধরো তোমার কাছে ওয়াই অ্যাক্সিস আছে, তোমার কাছে এক্স অ্যাক্সিস আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমরা যখন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিতাম, আমি যদি একটা বিন্দুকে নিই, তো একটা বিন্দুকে আমরা বলতাম হচ্ছে পি এক্স কমা ওয়াই বলতাম, তাই না ভাইয়া? এক্স কমা ওয়াই বলতাম। তো এখান থেকে এতটুকু ছিল আমাদের এক্স, আর এতটুকু ছিল আমাদের ওয়াই। তাহলে এখন তুমি দেখো, আমি মডুলাস সমান কি ছিল? মডুলাস সমান ছিল ভাইয়া, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাকে বলতাম আমরা মডুলাস আর বলতাম, তাই তো? তাহলে এই জিনিসটা যদি এক্স হয়, তাহলে এটাও নিশ্চয়ই এক্স। তাহলে এটা সমকোণী ত্রিভুজ আসবে। তাহলে আমি যদি এখানে নামকরণ করি পি ও বি, তাহলে ত্রিভুজ পি ও বি হতে, ত্রিভুজ পি ও বি হতে আমরা পাবো এখান থেকে আর স্কোয়ার সমান পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা পাওয়া যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়া যাবে। সুতরাং আর সমান পাওয়া যাবে √,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়া যাবে। তাহলে দেখো মডুলাস সমান আমরা বের করতেছি কি দিয়ে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে এক্স এর উপরও বর্গ আছে, ওয়াই এর উপরও বর্গ আছে। তার মানে তুমি কি বুঝতেছো? একটা জিনিস বুঝতেছো, মডুলাসের মান এক্স এর মান প্লাস হোক মাইনাস হোক ওইটার উপর ডিপেন্ড করবে না, যেহেতু স্কোয়ার আছে। তার মানে এখান থেকে তুমি দেখো তোমার তাহলে বিন্দুটা, একটা বিন্দু তোমাকে যে চতুর্ভাগেই দেওয়া থাকুক না কেন, যেখানেই দেওয়া থাকুক না কেন, আর সমান তুমি সবসময় কি ইউজ করবা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইউজ করবা। যেমন তোমাকে যদি আমি ধরো একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে একটা বিন্দু দেওয়া হয়েছে, তোমাকে একটা বিন্দু দিলাম পি, এটার জন্য বললাম 1,1, 1,1 একটা বিন্দু বললাম, p1,1। আরেকটা বিন্দু বললাম কিউ, এটা বললাম হচ্ছে ধরো -1,1 সেকেন্ড চতুর্ভাগে। একটা বিন্দু বললাম আর, যেটা হচ্ছে আমাদের, এটা বললাম আর, যেটা আমাদের ধরো -1, -1, -1, এরপরে বললাম এস, যেটা হচ্ছে আমাদের ধরো 1, -1। তার মানে আমি তোমাকে চারটা বিন্দু দিলাম, তাই না? চারটা বিন্দু চার চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগে, এটা সেকেন্ড চতুর্ভাগে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার চতুর্ভাগে। এখন তোমাকে বললাম চারটা বিন্দুর জন্য তুমি মডুলাসকে বের করো, আর কে বের করো। তো এটার জন্য যদি আর কে বের করি, আর সমান কত? রুট ওভার 1 স্কোয়ার প্লাস রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, এটার জন্য যদি আর কে বের করি, আর সমান কত আসবে? রুট ওভার রুট ওভার রুট ওভার -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা হচ্ছে এটার মডুলাস। যদি এটার জন্য আর কে বের করি, এটার জন্য আর সমান কত আসবে? রুট ওভার -1 স্কোয়ার, রুট ওভার -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, -1 স্কোয়ার, এটা আসবে। এটার জন্য আর সমান এটা আসবে। আর এটার জন্য আর সমান কত? এটার জন্য আর সমান আসবে রুট ওভার 1 স্কোয়ার, রুট ওভার 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, রুট ওভার 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, এটা আসবে। তাহলে দেখো, তাহলে আর সমান আমরা সবসময় ইউজ করতেছি, আর সমান সবসময় ইউজ করতেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তোমার বিন্দুটা যে চতুর্ভাগেই থাকুক না কেন, তুমি আর সমান সবসময় ইউজ করবা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইউজ করবা। কথা ক্লিয়ার? ওকে, সো এবার আসো, সো মডুলাস বের করাটা অনেক ইজি। এবার আসো ভেক্টর অ্যাঙ্গেল বের করার নিয়মে। তো এই টপিকটা আসলে একটু ভালোই, মোটামুটি একটু কনফিউজিং, একটু সবাই মনোযোগ দিয়ে দেখবা এই টপিকটা। দেখো, প্রথমে আসো তোমাকে আমি একটা অ্যানালজি দেখাই, একটা জিনিস দেখাই। ভেক্টর অ্যাঙ্গেল মানে তোমায় কি বলছিলাম মনে আছে কিনা দেখো তো ভাই, একটু একটু মনে করো সবাই। ভেক্টর অ্যাঙ্গেল মানে কি বলছিলাম তোমাকে? ভেক্টর অ্যাঙ্গেল মানে বলা হয়েছিল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে। যেমন একটা বিন্দু যদি আমি তোমাকে ধরো এখানে একটা বিন্দু দিলাম, পি দিলাম, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের মডুলাস, এটা ছিল আর। তো ভেক্টর অ্যাঙ্গেল মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন হবে ওইটা ভেক্টর অ্যাঙ্গেল। তাহলে তুমি দেখো, ধরো ফর এক্সাম্পল আমি ধরলাম এই কোণটাকে ধরলাম আমি 30 ডিগ্রি, এই কোণটাকে আমি 30 ডিগ্রি ধরলাম। তো একজন আমাকে বলতেছে ভাই তাহলে এটার জন্য ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে, পি এর জন্য ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এটা কি বলতে পারবে না? সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা কত? 30 বলা যাবে, তাই না ভাই? এখন আরেকজন বলতেছে না, আমি কোণ এটা নিব না, আমি কোণ এটা নিব না, আমি কোণ এইটা নিব। এই যে আমি কোণ, এই কোণটা আমি নিব। এই কোণটা কত হবে? যেহেতু ক্লকওয়াইজ কোণ তোমরা জানো নিশ্চয়ই, আমি কোণকে দুই ভাবে নিতে পারি। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নিই তাহলে প্লাস, আর যদি আমি ক্লকওয়াইজ কোণ নিই তাহলে ক্লকওয়াইজ কোণ নিলে মাইনাস, ক্লকওয়াইজ নিলে মাইনাস। তাহলে 360 হচ্ছে ক্লকওয়াইজ, 360 থেকে 30 কম আছে, তাই না? তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে -330 ডিগ্রি। তা একজন বলতেছে -330 ডিগ্রি নিবে, অর্থাৎ ক্লকওয়াইজে নিবে। সে কি ভুল কিছু বলছে? ভুল কিছু বলে নাই, কারণ সেও কি নিছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিছে। এখন আরেকজন বলতেছে না না না, আমি এইভাবে নিব না, আমি নিব কিভাবে? আমি নিব হচ্ছে এইভাবে। এই যে আমি পুরাটা ঘুরলাম, 360 পুরাটা ঘুরলাম, 360 ঘোরার পরে আমি আরো 30 ডিগ্রি গেলাম, 360 ঘোরার পরে আমি আরো 30 ডিগ্রি গেলাম। তাহলে কত হয়? 360 প্লাস 30, 390 ডিগ্রি হয়, 390 ডিগ্রি হয়, তাই না ভাই? এটা একটা মান, পসিবল মান। অবভিয়াসলি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা যাত্রা শুরু করেই তো কোনটা নিছি, তাই না?
এরপর আরেকজন বলতেছে না আমি এটাও নিব না, আমি আরেকটা কাজ করব, আমি এই কোণটা নিব। এই যে একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম এক্স অক্ষের ধনাত্মক দিককে, তাহলে কত হয়েছে 360, 300, 720, 720 প্লাস 30। তার একজন বলতেছে 750 ডিগ্রি নিবে। তাহলে দেখো ভাই অনেকগুলা মান এরকম পসিবল না ভেক্টর অ্যাঙ্গেলের জন্য, এরকম অনেকগুলো মান পসিবল না। এখন কথা হচ্ছে আমরা কোন মানগুলো নিব। তো যেহেতু তোমাকে ভেক্টর অ্যাঙ্গেল বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ বের করো, তো তুমি এটা অনেকভাবেই নিতে পারতেছো। তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারতেছো, তুমি চাইলে ক্লকওয়াইজ নিতে পারতেছো। তো এই জন্য যেটা করা হয়, এই জন্য ভেক্টর অ্যাঙ্গেল বের করার জন্য দুইটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়। একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ভাই, দেখো আমি তোমাকে এই জিনিসটা টপিকটা যেভাবে পড়াবো তুমি ওইভাবে পড়িও। একটা স্ট্যান্ডার্ড হচ্ছে -π থেকে পাই পর্যন্ত, এটা একটা স্ট্যান্ডার্ড। আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত, 0 থেকে 2π পর্যন্ত, এটা হচ্ছে আরেকটা স্ট্যান্ডার্ড। 0 থেকে 2π পর্যন্ত এটা আরেকটা স্ট্যান্ডার্ড। তাহলে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে -π থেকে এটা, সরি এটা একটা ইকুয়াল হবে না, এটা যদি ইকুয়াল দাও এটা ইকুয়াল না, ঠিক আছে। একটা হচ্ছে -π থেকে π পর্যন্ত, আর একটা হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত। এই দুইটা আমাকে স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয় আর কি। তো এখন আসো আমরা দুইটা স্ট্যান্ডার্ডেই হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেলটা কেমনে বের করে এটা একটু দেখাই। সো তুমি সবসময় কোনটা ইউজ করবো আমি বলে দিই। তুমি সবসময় স্ট্যান্ডার্ড ইউজ করবা এক নাম্বার যে স্ট্যান্ডার্ডটা আছে, অর্থাৎ -π থেকে π পর্যন্ত, ওইটা ইউজ করবা। সবসময় ইউজ করবা। আমি বলবো কখন ওই 0 থেকে 2π ওইটা কাজে লাগবে, ওইটা আমি বলবো তোমাকে। তাহলে দেখো ভেক্টর অ্যাঙ্গেল কেমনে বের করবা। দেখো যদি একটা বিন্দু প্রথম চতুর্ভাগে যদি থাকে, তাহলে এটার জন্য ভেক্টর অ্যাঙ্গেল সমান আসবে tan ইনভার্স মডুলাস y/x, tan ইনভার্স মডুলাস y/x। যদি একটা বিন্দু সেকেন্ড চতুর্ভাগে থাকে, এটার জন্য টিটা সমান আসবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। যদি একটা বিন্দু 3 নাম্বার চতুর্ভাগে থাকে, তাহলে এটার জন্য ভেক্টর অ্যাঙ্গেল -π প্লাস tan ইনভার্স মডুলাস y/x। যদি একটা বিন্দু চতুর্থ চতুর্ভাগে থাকে, এটার জন্য ভেক্টর অ্যাঙ্গেল -tan ইনভার্স মডুলাস y/x। তাহলে দেখো ভাই এটা কোন স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ওই যে -π থেকে π, ওই স্ট্যান্ডার্ডে হচ্ছে আমাদের এইভাবে নেওয়া হয়, -π থেকে π স্ট্যান্ডার্ডে। তাহলে দেখো যদি প্রথম চতুর্ভাগে থাকে tan ইনভার্স মডুলাস y/x, সেকেন্ড চতুর্ভাগে থাকলে π মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, 3 নাম্বার চতুর্ভাগে থাকলে -π প্লাস tan ইনভার্স মডুলাস y/x, আর যদি ফোর্থ কোয়াড্রেন্ট থাকে তাহলে -tan ইনভার্স মডুলাস y/x এটা আসে। এখন কথা হচ্ছে ভাই এগুলো কেমনে কাজ করতেছে এটা একটু আমরা দেখি। যেমন 2 নাম্বার যেটা আছে, আমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে একটু দেখাই তাহলে তুমি ইজিলি বাকিগুলো বুঝতে পারবা। আমি একটা দেখাই, দেখো আমি একটা জিনিস দেখাই। ধরো তোমাকে আমি সেকেন্ড চতুর্ভাগে একটা বিন্দু দিলাম px, y, এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে আছে। তাহলে এটা ছিল আমাদের আর, এটা ছিল আমাদের আর, তাই না ভাই? তো এখন তুমি অ্যাঙ্গেলটাকে দুইভাবে নিতে পারো, তাই না? দুইভাবে নিতে পারো। একটা নিতে পারো ভাই, আমি হয় এটা নিতে পারি, আমার অ্যান্টি ক্লকওয়াইজ একটা অপশন আছে, আর একটা অপশন আছে আমার কাছে ক্লকওয়াইজ একটা অপশন আছে। এখন তুমি আমাকে বলো তো এই ক্লকওয়াইজ যে অপশনটা আছে এটা কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না, কারণ আমার স্ট্যান্ডার্ডটা আমি সেট করে দিছি কত, -π থেকে π পর্যন্ত আমি সেট করে দিছি। তাহলে এই স্ট্যান্ডার্ডে তো এটা নেওয়া যাবে না, এই স্ট্যান্ডার্ডে তো ক্লকওয়াইজ নেওয়া যাবে না। তার মানে আমাদের নিতে হবে কোনটা? আমাদের নিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজটা। ওকে, সো অ্যান্টি ক্লকওয়াইজ এটা হচ্ছে আমাদের টিটা, তাহলে এখন এটা টিটা, তাই না? আমি ধরলাম, ধরো তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ছিল, এটা ওয়াই ছিল, এই কোণটাকে ধরলাম আমি আলফা। তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাই এখান থেকে আমরা লিখতে পারবো tan আলফা। tan আলফা সমান কি লেখা যায়? tan আলফা সমান লেখা যায় y/x। তার আগে তুমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখো, যদি আমি তোমাকে বলি tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে কত লেখা যায়? 1 লেখা যায়। tan 45 মানে কত? অবভিয়াসলি 1। যদি বলি tan 60 মানে কত লেখা যায়? tan 60 মানে হচ্ছে √3। তার মানে তুমি tan এর পাশে যদি একটা সূক্ষ্ম কোণকে দাও, রেজাল্ট অলওয়েজ পজিটিভ আসবে।
তো তুমি এখানে আলফা একটা সূক্ষ্ম কোণ না ভাই, দেখেই বুঝতেছো না আলফা সূক্ষ্ম কোণ। তার মানে এখান থেকে মানটা পজিটিভ আসবে। তো পজিটিভ আসার কারণে এখানে আমরা একটা মডুলাস দিব, যেহেতু এই মানটা অলওয়েজ পজিটিভ। তো এইখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং আলফা সমান লেখা যাবে tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এটা লেখা যাবে, তাই না? এখন তুমি দেখো তো টিটা যদি বের করতে চাও তাহলে কেমনে বের করবো দেখো। তো আমি যদি পুরাটা ঘুরি, আমি যদি এখান থেকে শুরু করে আমি যদি পুরাটা ঘুরি, তাহলে কতটুকু ঘুরছি? 180 ঘুরছি না? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি 180। ওকে, তো অ্যান্টি ক্লকওয়াইজ আমি পুরাটা ঘুরলাম, 180 ঘুরলাম, 180 পুরাটা ঘুরলাম, পাই পাই পরিমাণ ঘুরলাম, পাই মানে তো 180, তাই না? তো আমার কি 180 পুরাটা দরকার আছে? দরকার নাই। আমার দরকার কতটুকু? আমার দরকার এই টিটাটা দরকার। তাহলে আমার ভাই ব্যাক আসতে হবে না? কতটুকু ব্যাক আসা লাগবে বলো তো? আমার এতটুকু ব্যাক আসা লাগবে, তাই না ভাই? এই যে এতটুকু আমার ব্যাক আসা লাগবে, আলফা পরিমাণ ব্যাক আসা লাগবে। এখন যে ব্যাকটা আসতেছি, এটি ক্লকওয়াইজ ব্যাক আসতেছি না? তো ক্লকওয়াইজ ব্যাক আসার কারণে এটা কি হয়েছে? এটা মাইনাস আলফা হয়েছে। তার মানে টিটা ইকুয়ালস টু কত? পাই মাইনাস আলফা। তার মানে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। বুঝতে পারছো? তাহলে সেকেন্ড চতুর্ভাগে এভাবে কি হয়েছে? এটা পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স হয়েছে। এখন যদি তোমাকে আমি ধরো 3 নাম্বার যেটা আসছে, 3 নাম্বার চতুর্ভাগেরটা যদি একটু দেখাই, তার আগে সবাই এটি একটু তুলে নাও, সুন্দর মতো এটি একটু তুলো। এই 2 নাম্বার চতুর্ভাগেরটা একটু ভালো মতো বুঝো। আমি 3 নাম্বারটা একটু দেখাচ্ছি, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। 3 নাম্বারটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? আগে 2 নাম্বারটা তুলে ফেলো। সো 3 নাম্বারটাতে আসো। 3 নাম্বারটাতে বলতেছে কি আমাকে? এখানে বলতেছে কি দেখো, 3 নাম্বারটা একটু দেখাই, একবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিই, কনসেপ্টগুলো একবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিই। আসো, সো 3 নাম্বারটার জন্য আসো। 3 নাম্বারটার জন্য যদি একটা বিন্দু আমি তোমাকে ধরো থার্ড কোঅর্ডিনেট দিলাম px, y, 3 নাম্বার চতুর্ভাগে আছে। তো এটা হচ্ছে আমাদের x, এটা আমাদের y, ঠিক এটা আলফা। তো এখান থেকে লেখা যাবে tan আলফা সমান কত? y বাই x লেখা যাবে। আলফা সূক্ষ্ম কোণ মডুলাস, সুতরাং আলফা সমান কত? tan ইনভার্স মডুলাস y বাই x এটা লেখা যাবে, তাই না? তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাই, তুমি কি অ্যাঙ্গেলটাকে এভাবে নিতে পারবা? অ্যান্টি ক্লকওয়াইজ কি নিতে পারবা? টিঠা নিতে পারবা না। কারণ কি? তোমার স্ট্যান্ডার্ডটা কত? মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া যাচ্ছে না, এই স্ট্যান্ডার্ডে অ্যান্টি ক্লকওয়াইজটা নেওয়া যাচ্ছে না, তাই না? তাহলে আমরা কি নিতে পারবো? আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা এইভাবে নিতে পারি, ক্লকওয়াইজ নিতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের টিটা, তাই তো? তো এখন ক্লকওয়াইজ যদি আমরা নিই, দেখো, তো আমি যদি এখান থেকে পুরোটা এটা ঘুরি, পুরোটা ঘুরলে কত? 180 ঘুরছি, বাট ক্লকওয়াইজ ঘুরছি। ক্লকওয়াইজ ঘোরার কারণে কত হচ্ছে? মাইনাস পাই। ক্লকওয়াইজের কারণে মাইনাস, আর 180 যেহেতু করছি না পাই, মাইনাস পাই। তো আমার কি মাইনাস পাই পুরোটা দরকার আছে? দরকার নাই। এরপর বলছে তুমি ব্যাক আসো, এতটুকু ব্যাক আসো। ব্যাক আসলে যেটা পাবা এটা হচ্ছে টিটা। তো তুমি যে ব্যাকটা আসছো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছো না? তো এই জন্য মাইনাস পাই প্লাস আলফা। তাহলে এখান থেকে আসছে কত? মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে এই জন্য তার চতুর্ভাগ কত আসছে? মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স আসছে। সো এইভাবে হচ্ছে বাকিগুলা করা যায় আর কি। এগুলা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা বাকিগুলা। সো তোমরা যেটা করবা দেখো, তোমাকে যখন বলবে ভেক্টর কোণ বের করো, ভেক্টর অ্যাঙ্গেল বের করো, তুমি হচ্ছে এই স্ট্যান্ডার্ড দিয়েই বের করবা সব সময়। অলওয়েজ এই স্ট্যান্ডার্ড দিয়ে বের করবা। এখন আরেকটা স্ট্যান্ডার্ডের কথা বলছিলাম না, ওই যে 0 থেকে 2 পাই, ওইটা তুমি কখন ইউজ করবা? ওইটা তুমি কখন ইউজ করবা? ওইটা একটু বলে দিই আমি ওইটা একটু বলে দিই, আসো। সো 2 নাম্বার যে স্ট্যান্ডার্ডটা ছিল আমাদের, ওইটা তুমি কখন ইউজ করবা দেখো। 2 নাম্বার স্ট্যান্ডার্ডটা কি বলে? এটা ভেরি ইজি। তো এটা ছিল আমাদের 0 থেকে 2 পাই পর্যন্ত আর কি। 0 থেকে টিটা হচ্ছে 2 পাই পর্যন্ত। তো প্রথম চতুর্ভাগে যদি থাকে টি কি সেম, tan ইনভার্স মডুলাস y বাই এক্স। সেকেন্ড চতুর্ভাগের জন্য টিটা ইকুয়ালস টু সেম পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। থার্ড চতুর্ভাগের জন্য টিটা সমান ছিল পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য ছিল টিটা ইকুয়ালস টু 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। তো এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা। এটা তোমরা ইজিলি বের করে ফেলতে পারবা চাইলে। অর্থাৎ সবগুলো কোণ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া আর কি। সবগুলো কোণ অ্যান্টি ক্লকওয়াইজ নেই, যেহেতু এখানে নেগেটিভ কোনো কোণ নাই, তার মানে প্রত্যেকটা কোণকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিছি যে কোনো চতুর্ভাগের জন্য, ঠিক আছে? তো এখন আসো, তুমি তো কনফিউজ হয়ে যাবা, ভাই এখন আমি কোনটা ইউজ করব? আমি কি প্রথমটা ইউজ করব নাকি আমি দ্বিতীয়টা ইউজ করব?
যেমন ধরো আমি তোমাকে দুইটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই। তোমাকে আমি সিম্পলি বললাম ধরো -1, তোমাকে আমি একটা বিন্দু দিলাম। -1, -1 এর জন্য -1 এর জন্য তোমাকে বললাম টিটা ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে বের করতে বললাম। আমি তোমাকে এটা জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন দিছি। তুমি কি করবা, প্রথম যে স্ট্যান্ডার্ডটা আছে তুমি ওইটা ইউজ করবা। তাহলে টিটা সমান এখান থেকে লেখা যাবে -1, এটা কোন চতুর্ভাগে? 3 নাম্বার চতুর্ভাগে। তো 3 নাম্বার চতুর্ভাগে আমরা জানতাম প্রথমটা অনুসারে -পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x, এটা আমরা জানতাম। তাহলে এখান থেকে আসবে ভাইয়া, তাহলে -পাই প্লাস tan ইনভার্স মডুলাস -1/-1, তাহলে কত আসে? -পাই প্লাস tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, তাহলে এখান থেকে কত আসে? -3π/4 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, -3π/4, তাই না? তাহলে এখন আসো, যদি তোমাকে আমি এখন আসো তাহলে আমি সবসময় কি বলছি, যদি তোমাকে এমসিকিউ টাইপের কোনো কিছু যদি না দেয়, মানে তোমাকে প্রথমে যদি টিটা বের করতে বলি, তুমি অলওয়েজ ইউজ করবা প্রথমটা, মানে প্রথম যেটা দিছি, প্রথম স্ট্যান্ডার্ডটা। সেকেন্ড স্ট্যান্ডার্ড কখন কাজে লাগবে দেখো। যেমন তোমাকে ধরো আমি একটা দিলাম, 2 নাম্বার দিলাম ধরো। দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ড পার্থক্যটা আছে কোথায়? 3 নাম্বার এবং 4 নাম্বার চতুর্ভাগে। 3 নাম্বার এবং 4 নাম্বার চতুর্ভাগে। বাকি দুইটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় কিন্তু প্রথমটা প্রথম স্ট্যান্ডার্ডের সাথে মিল আছে। 3 নাম্বার এবং 4 নাম্বার কিন্তু পার্থক্য আছে। তো আমি যদি তোমাকে একটা বিন্দুর স্থানাঙ্ক দিই, ধরো -1, একটা বিন্দু আমি তোমাকে দিলাম। আমি তোমাকে বললাম এই বিন্দুর জন্য থিটা ইকুয়ালস টু হোয়াট, এটা আমি তোমাকে বের করতে বললাম। -1, বিন্দুর জন্য থিটা সমান কত, এটা তুমি বের করো। তাহলে কত হবে বলো তো? এখান থেকে থিটা সমান কেমনে বের করবা? তো থিটা সমান আমি তোমাকে এখন অপশন দিয়ে দিলাম। যদি অপশন না দিতাম তুমি প্রথমটা ইউজ করতা। অপশন দিয়ে দিলাম, ক নাম্বারে দিলাম π/4, ক নাম্বারে দিলাম 3π/4, গ নাম্বারে দিলাম 5π/4, আর ঘ নাম্বারে দিলাম ধরো 7π/4। তোমাকে আমি অপশন দিয়ে দিলাম এভাবে। তো এখন তুমি দেখবা ভাই, প্রথমে দেখো বিন্দুটা হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগে। তো 3 নাম্বার চতুর্ভাগে প্রথম স্ট্যান্ডার্ড মারতে চাইলে অ্যাঙ্গেলটা নেগেটিভ আসবে, যেহেতু ক্লকওয়াইজ মারছি। 4 নাম্বারের জন্য 4 নাম্বার চতুর্ভাগে হইলে কি আসবে? নেগেটিভ আসবে। তো 3 নাম্বার চতুর্ভাগে এখানে যে অপশনগুলো দিছি, একটা অপশনেও কি তোমার নেগেটিভ অ্যাঙ্গেল আছে? নেগেটিভ কোণ আছে? একটা অপশনেও নেগেটিভ কোণ নাই। অর্থাৎ তুমি যদি প্রথম প্রথম যেটা আছে, প্রথম যে স্ট্যান্ডার্ডটা আছে ওইটা অ্যাপ্লাই করে যদি তুমি মান না পাও, তখন তুমি হচ্ছে এটা দিয়ে চেক করবা, এই যে সেকেন্ডটা দিয়ে তুমি চেক করবা 3 এবং 4 নাম্বার চতুর্ভাগের জন্য। বুঝতে পারছো? তো আমি যদি এখানে যদি আমি সেকেন্ড স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই করি, টিটা ইকুয়ালস টু কত আসে দেখো, পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x, তাহলে কত আসে? পাই প্লাস tan ইনভার্স মডুলাস -1/-1, তাহলে পাই প্লাস π/4, তাহলে কত আসলো ভাইয়া? 5π/4 আসলো। দ্যাটস ইট। তাহলে 5π/4 হচ্ছে আমাদের কি? 5π/4 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সেকেন্ডটা কখন ইউজ করতে হবে বুঝতে পারছো? যদি তোমাকে আমি এই টাইপের কোনো কোয়েশ্চন না দিই, অপশন দিয়ে যদি কোনো কোয়েশ্চন না দিই, জাস্ট টিটা বের করতে বলি, তুমি সবসময় প্রথমটা দিয়ে বের করে ফেলবা। যদি আমি অপশন দিয়ে দিই তখন তোমাকে 3 এবং 4 নাম্বার চতুর্ভাগের জন্য একটু সাবধান হইতে হবে। অপশন দেখে তোমাকে বুঝতে হবে তুমি কোনটা ইউজ করবা, প্রথমটা নাকি হচ্ছে 2 নাম্বারটা। ক্লিয়ার? ওকে। সো এবার আসো, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ভেক্টর কোণের কাহিনী, ভেক্টর অ্যাঙ্গেলের কাহিনী। এই টপিকটা একটু তোমাদের কমপ্লেক্স মনে হইতে পারে, এই জন্য তোমরা যেটা করবা, জাস্ট প্রথম চতুর্ভাগে আমি যে চারটা লিখে দিছি ওই চারটা মাথায় রাখবা, আর এই চারটা মাথায় রাখবা। মাঝখানে যেগুলো আমি প্রমাণ দেখাইছি, ওই যে কেমনে আসলে দেখাইছি, ওইটা বুঝলে ভালো, না বুঝলে ওই ধরো খুব একটা যে প্রবলেম আছে এরকম না। ওকে, আমরা সামনে আগাই। তো আসো এবার আমরা পোলার থেকে কার্টেসীয়তে প্রকাশটা দেখি। একটা যদি তোমাকে পোলারের স্থানাঙ্ক দেয়, এখান থেকে তুমি কার্টেসীয় স্থানাঙ্ক কেমনে যাবা? তো এগুলো অনেক ইজি জিনিস। তোমাকে ধরো একটা বিন্দু দেওয়া আছে, px, y দেওয়া আছে। তাহলে ভাই এটা হচ্ছে আমাদের r, এটা হচ্ছে আমাদের থিটা, এটা ছিল y, এটা ছিল x, তাই না? তো এখান থেকে যে সমকোণী ত্রিভুজটা পয়দা হয়েছে, তুমি যদি এই সমকোণী ত্রিভুজে খেয়াল করো, যদি আমি এখানে cos θ ইউজ করি, cos θ সমান কি? ভূমি বাই অতিভুজ x/r। সুতরাং এখান থেকে লেখা যাবে x সমান লেখা যাবে r cos θ, x সমান লেখা যাবে r cos θ, তাই না? এরপর যদি আমি sin θ সমান ইউজ করি, তাহলে sin θ সমান কি ইউজ করা যাবে? y/r ইউজ করা যাবে sin θ সমান। সুতরাং লেখা যাবে y ইকুয়ালস টু r sin θ।
ওয়াই ইকুয়ালস টু লিখা যাবে আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু লিখা যাবে আর সাইন থিটা। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা লিখা যাবে। সো এগুলো জাস্ট আমরা এখানে ইউজ করি। তাহলে এক্স এর জায়গায় তুমি ডিরেক্টলি ইউজ করবা আর কস থিটা, ওয়াই এর জায়গায় ডিরেক্টলি ইউজ করবা আর সাইন থিটা যখন কার্টেসিওতে যাবা। সো পোলার থেকে কার্টেসিও মানে তোমাকে আর থিটাতে দেওয়া থাকবে, তোমাকে যাইতে হবে এক্স ওয়াই এ, তোমাকে যাইতে হবে এক্স ওয়াই এ, আর থিটা থেকে এক্স ওয়াই যাইতে হবে। তো তুমি এখানে মান বসাও। সো প্রথম কোয়েশ্চন যদি আমরা সলভ করি, এক্স সমান আসবে কত আর কস থিটা, তাহলে 4 ইন্টু কস 0 ডিগ্রি, কস 0 মানে হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 ইকুয়ালস টু 4। এটার জন্য ওয়াই সমান কত আসবে 4 ইন্টু সাইন 0 ডিগ্রি, সাইন 0 মানে হচ্ছে 0, তাহলে 4 ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে এই বিন্দুর জন্য আমাদের আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক কত 4,4,0। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে 4,4,0, তাই না? এরপরে সেকেন্ডটাতে আসো। সেকেন্ডটাতে বলতেছি কি দেখো, এটার জন্য x সমান কত আসবে আর cos থিটা, তাহলে 3√2 ইন্টু cos π/4, তাহলে কত আসে 3√2 ইন্টু 1/√2, তাহলে এখান থেকে √2 মোকাবেলা যাবে, 3 পরে থাকবে। y সমান আসবে 3√2 sin π/4, sin π/4, তাহলে 3√2 ইন্টু 1/√2, √2 মোকাবেলা যাবে, 3 পরে থাকবে। তাহলে এটার জন্য xy কত 3,3,3। ক্লিয়ার? তো এটাতে আসো। তো এটাতে তোমাকে আর এর ভ্যালু দেওয়া আছে কত 4, থিটা দেওয়া আছে কত 210 ডিগ্রি, তাহলে x সমান হচ্ছে 4 ইন্টু কস 210। তাহলে এখান থেকে cos 210 মানে কত ডিগ্রি, cos 210 মানে হচ্ছে -√3/2, তাহলে 4 ইন্টু -√3/2, 2 আর 4 মোকাবেলা গেলে -2√3 থাকে, তাই না? -2√3 x এর মান। তাহলে y এর মান কত আসে ভাইয়া, y এর মান আসে 4 sin 210, তাহলে 4 ইন্টু sin 210 মানে কত, sin 210 মানে হচ্ছে -হাফ, -হাফ, এখান থেকে আসবে -2। তাহলে x এর মান হচ্ছে -2√3, y এর মান হচ্ছে -2। এরপর এটাতে আসো, এটা তুমি বের করো, দেখি এটা তুমি বের করো, বের করে ফেলো। আর এর মান দেওয়া আছে 2√2, আর থিটার মান দেওয়া আছে 135, x ইকুয়ালস টু আর cos থিটা, y ইকুয়ালস টু আর sin থিটা। এটা তুমি বের করে ফেলবা। এরপর এটা দেখো 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারে বলছে কি, আর এর মান হচ্ছে 4 দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে -π/4, তাহলে x ইকুয়ালস টু আর cos থিটা, তাহলে 4 ইন্টু cos -π/4, cos -π/4। এখন তুমি দেখো, যদি তোমার কাছে কখনো আমি ত্রিকোণমিতির কিছু জিনিস তোমাকে বলি, এই জায়গায় যে জিনিসগুলো লাগবে, যদি তোমার কাছে cos মাইনাস থিটা থাকে, মানে cos এর সাথে যদি একটা cos থিটার সাথে যদি একটা মাইনাস থাকে, থিটার সাথে যদি একটা মাইনাস থাকে, তাহলে cos এই মাইনাসটাকে খাই ফেলে cos মাইনাস থিটা সমান লেখা যায়, cos মাইনাস থিটা সমান লেখা যায় cos থিটা। আর যদি sin মাইনাস থিটা থাকে, sin মাইনাস থিটা থাকে, এটা সমান লেখা যায় মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা। তাহলে cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, আর sin মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা। cos মাইনাস থিটা মানে cos থিটা, আর sin মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা। sin মাইনাস থিটা মানে কত sin থিটা। ঠিক আছে? সো এগুলো একটু জাস্ট মাথায় রাখবা আর কি। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি, তাইলে এই যে 4 ইন্টু cos মাইনাস π/4 আছে না, 4 ইন্টু cos মাইনাস π/4 মানে হচ্ছে ভাই, তাহলে 4 ইন্টু cos মাইনাস π/4 মানে হচ্ছে cos π/4, তাহলে 4 ইন্টু 1/√2, এখান থেকে লেখা যাবে তাহলে 2√2 লেখা যাবে আর কি, তাই না? 2√2 লেখা যাবে x এর মান। তো y এর মান বলো, y এর মান কত আসবে, y এর মান আসবে 4 ইন্টু সাইন মাইনাস π/4। তো সাইন মাইনাস থিটা মানে কি, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে -4 ইন্টু সাইন π/4, সাইন π/4, তাহলে কত আসবে -4 ইন্টু 1/√2, তাহলে -2√2 আসবে, -2√2। তাহলে x এর মান হচ্ছে 2√2, আর y এর মান হচ্ছে -2√2। সো এইভাবে আমরা খুব ইজিলি পোলার থেকে কার্টেসিয়াতে প্রকাশ করতে পারবো, জাস্ট x ইকুয়ালস টু আর cos থিটা, y ইকুয়ালস টু আর sin থিটা, এটা ইউজ করে। ঠিক আছে? এরপর আসো, কার্টেসীয় থেকে যদি পোলারে প্রকাশ করতে বলে তখন তুমি কি করবা, ওই যে কার্টেসীয় থেকে পোলারে আমরা একটু আগে প্রকাশ করছি, মনে আছে তোমার? একটু আগে প্রকাশ করছিলাম। যেমন তোমাকে ধরো এটাকে বলছে কার্টেসীয় থেকে পোলারে যাও, তো কার্টেসীয় থেকে পোলারে মানে কি, তোমাকে এক্স ওয়াই দেওয়া আছে, তোমাকে কাকে বের করতে হবে, আর টিটাকে বের করতে হবে, আর টিটাকে বের করতে হবে। সো প্রথম যে কোয়েশ্চনটা আছে এটা খেয়াল করো, 3,3 বলছে, তো আমি এখান থেকে আর যদি বের করি, আর সমান কত √(x² + y²), তাহলে √9 + 9 √18, √18 মানে লেখা যায় 3√2। ঠিক আছে? এরপর টিটা বের করো কোন চতুর্ভাগে, দেখো প্রথম চতুর্ভাগে। সো স্ট্যান্ডার্ড 1 যদি ইউজ করি, টিটা ইকুয়ালস টু কত, tan ইনভার্স মডুলাস y/x, তাহলে 3/3, তাহলে tan ইনভার্স 3/3 মানে হচ্ছে এখান থেকে আসবে 5/4।
এরপর 2 নম্বর কোয়েশ্চেনে আসো। 2 নম্বর কোয়েশ্চেনে বলছে কি -1, -√3 কোন চতুর্ভাগে ভাইয়া? 3 নম্বর চতুর্ভাগে। তোমাকে দেওয়া আছে -1, -√3 3 নম্বর চতুর্ভাগে না? তাহলে এখান থেকে আর সমান বের করো প্রথমে। আর ইকুয়ালস টু √x² প্লাস y²। তাহলে কত আসে? √1 প্লাস 3, তাহলে √4 ইকুয়ালস টু 2 আসে। এরপর টিটা বের করো। টিটা সমান কি লেখা যায়? টিটা সমান হচ্ছে কোন চতুর্ভাগে বলো? 3 নম্বর চতুর্ভাগে। 3 নম্বর চতুর্ভাগের জন্য স্ট্যান্ডার্ড 1 এর নিয়ম কি? -π প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। তাহলে -π প্লাস tan ইনভার্স মডুলাস -√3 ডিভাইডেড বাই -1। তাহলে -π প্লাস tan ইনভার্স √3 মানে কত? tan ইনভার্স √3 মানে লেখা যায় π/3। তাহলে -2π/3। তাহলে আর এর মান হচ্ছে 2, টিটার মান কত? -π/3। তার মানে এটা যদি পোলার স্থানাঙ্ক নিই, পোলার স্থানাঙ্ক আসবে 2, -2π/3। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। ঠিক আছে? সো এইভাবে বাকিগুলো বের করতে পারবে না, ওই যে আমরা যেভাবে বের করছি এভাবে। তো বাকি দুইটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, SW। এগুলা SW করে করে তোমরা অবশ্যই এগুলো কমেন্টে জানাবা। তোমাদেরকে যে এই ভিডিওগুলো যখন আপলোড হবে, দেখো তোমাদের সামনে তো আসলে তোমাদেরকে তো আমি ব্যাত নিয়ে পিটাই পিটাই হোমওয়ার্ক করাইতে পারতেছি না, তাই না? তো তোমরা কি করবা, ভিডিওগুলো শেষ হওয়ার পরে, ভিডিওগুলো যখন আপলোড হয়ে যাবে, তুমি যখন দেখবা, দেখার পরে হোমওয়ার্কগুলো তুমি নিজে সলভ করবা, হোমওয়ার্কগুলো সলভ করবা। আর এখন তোমাদেরকে আমি যে প্লেলিস্টটা দিচ্ছি, এই যে সরলরেখার যে প্লেলিস্টটা দিচ্ছি, এটা হচ্ছে তুমি একদম সুপার ডুপার লেভেলের আপডেটেড প্লেলিস্ট। মানে এখানে তুমি একদম সবগুলো কনসেপ্টের খুঁটি নাটি তুমি বলতে পারো। অর্থাৎ এই প্লেলিস্টটা হচ্ছে আমার এতদিনের পড়ানোর অভিজ্ঞতার উপর বেস করে তোমাকে আমি দিচ্ছি। তো তুমি এই প্লেলিস্টটা একটু ভালো মতো কমপ্লিট করলে ইনশাআল্লাহ সরলরেখা তার কোনো ঝামেলা থাকবে না, কোনো কনসেপ্টে ঝামেলা থাকবে না। ঠিক আছে? ওকে। তো এবার আসো কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ। সো কার্টেসীয় সমীকরণ মানে কি, পোলার সমীকরণ মানে কি, এটা একটু বলি তোমাকে। দেখো, কার্টেসীয় সমীকরণ মানে হচ্ছে, যদি আমি তোমাকে এই টাইপের কিছু সমীকরণ দিই, যেমন কার্টেসীয় সমীকরণের যখন কথা বলবো, ধরো x² প্লাস y² ইকুয়ালস টু 2, xy ইকুয়ালস টু 1, দুইটা সমীকরণ দিলাম। তো তুমি দুইটা সমীকরণেই দেখো চলক হিসেবে শুধুমাত্র কে আছে? xy আছে। চলক হিসেবে যদি শুধুমাত্র x আর y থাকে, এই ধরনের সমীকরণকে বলি আমরা কার্টেসীয় সমীকরণ, যদি চলক হিসেবে শুধুমাত্র xy থাকে। আর পোলার সমীকরণ মানে কি ভাইয়া? পোলার সমীকরণ মানে হচ্ছে, যদি তোমাকে এই টাইপের জিনিসপত্র দিই, যেমন ধরো তোমাকে আমি দিলাম cos θ প্লাস 2 ইকুয়ালস টু 1, আর cos θ ইকুয়ালস টু 2, আর cos θ প্লাস 1 ইকুয়ালস টু 2 মাইনাস 2। এই টাইপের কিছু ইকুয়েশন তোমাকে দেওয়া হয়েছে। তো দেখো, পোলার সমীকরণ মানে চলক হিসেবে যদি আর এবং টিটা থাকে, চলক হিসেবে যদি আমাদের আর এবং টিটা থাকে, চলক হিসেবে যদি আর এবং টিটা থাকে, এগুলাকে বলি আমরা পোলার সমীকরণ। আর চলক হিসেবে যদি আমাদের এক্স ওয়াই থাকে, এগুলাকে বলি আমরা কার্টেসীয় সমীকরণ। তো চলক হিসেবে যদি এক্স ওয়াই থাকে, এগুলো কার্টেসীয় সমীকরণ। আর চলক হিসেবে যদি আমাদের আর এবং টিটা থাকে, এগুলো হচ্ছে আমাদের পোলার সমীকরণ। বোঝা গেছে? ওকে। এবার আসো, তো এখন বলছে কি, কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে, কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করো, এটা বলছে না? সো আসো, সো কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ, এগুলোর জন্য তোমার কি লাগবে? জাস্ট সিম্পল সিম্পল। একটা সম্পর্ক ছিল x ইকুয়ালস টু আর কস থিটা, একটা সম্পর্ক ছিল y ইকুয়ালস টু আর সাইন থিটা, আর একটা সম্পর্ক ছিল আর স্কোয়ার ইকুয়ালস টু x² প্লাস y²। এই তিনটা সম্পর্ক জাস্ট মনে রাখবা। যখন তোমাকে পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ, কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ যাইতে বলবে, এই তিনটা সম্পর্ককে তুমি ইউজ করবা। অর্থাৎ x এর জায়গায় আর cos θ, y এর জায়গায় আর sin θ, বা আর cos θ দেখলে ওইখানে x, আর sin θ দেখলে ওইখানে y। এভাবে জাস্ট সম্পর্কগুলো আমরা ইউজ করবো আর কি। কেমনে দেখো, যেমন তোমাকে বলছে এখানে কার্টেসীয় থেকে পোলারে প্রকাশ করো, তাই না? তার মানে আমাকে এক্স ওয়াই থেকে আর থিটাতে যাইতে হবে, তাই তো? তাহলে x² প্লাস y² ইকুয়ালস টু a²। এই হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ভাই, এখান থেকে আমরা লিখতে পারি কত? এখান থেকে লিখতে পারি x² প্লাস y² মানে হচ্ছে r²। এই যে এই সম্পর্কটাকে ইউজ করছি, r² ইকুয়ালস টু কত? a²। সুতরাং আর ইকুয়ালস টু লেখা যায় a। আর ইকুয়ালস টু কত? যেহেতু আর এর মান নেগেটিভ হইতে পারবে না, এই জন্য আর এর মানটা নেগেটিভ নিই নাই, আর ইকুয়ালস টু a নিলাম। এরপর 2 নম্বরে আসো। 2 নম্বরে বলছে কি, x² প্লাস y² হোল স্কোয়ার ইকুয়ালস টু axy। এটা বলছে না? তো আমরা জানি x² প্লাস y² মানে হচ্ছে কত? এটা মানে হচ্ছে লেখা যায় r² হোল স্কোয়ার ইকুয়ালস টু a ইন্টু x এর জায়গায় বসাই দিতে পারি আর cos θ, y এর জায়গায় বসাই দিতে পারি আর sin θ, আর sin θ। তাহলে এখান থেকে বলা যাবে ভাইয়া r টু দ্য পাওয়ার 4
ইকুয়ালস টু এ ইন্টু আর স্কোয়ার কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা, এটা বসানো যায় না? সো আর স্কোয়ার যদি মোকাবেলা দিই, আর স্কোয়ার মোকাবেলা দিলে এখান থেকে লিখতে পারবো আমরা আর স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা, এটা লেখা যাবে। তো দেখো, তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন টু থিটার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? সাইন টু থিটা সমান কি লেখা যায়? সাইন টু থিটা সমান লেখা যায় টু সাইন থিটা ইন্টু কস থিটা, টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটা লেখা যায়, তাই না? টু সাইন থিটা ইন্টু কস থিটা লেখা যায়, টু সাইন থিটা ইন্টু কস থিটা। তো আমি যদি এই ফর্মুলাটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের 2 কে দরকার, তাই না? 2 কে দরকার। So আমি উভয়কে যদি 2 কে নিয়ে আসি, তাহলে 2 আর স্কয়ার ইকুয়ালস টু 2 a ইন্টু 2 a ইন্টু 2 cos থিটা ইন্টু sin থিটা। জাস্ট আমি এই ফর্মুলাটাকে নিয়ে আসছি আর কি এখানে, ওই যে 2 sin থিটা ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে লেখা যাবে 2r স্কয়ার ইকুয়ালস টু a ইন্টু sin 2 থিটা, a ইন্টু sin 2 থিটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এটার পোলার সমীকরণ। বোঝা গেছে? এটা শেষ, এটা শেষ। এরপর xy ইকুয়ালস টু k, এটা তো তোমরা পারবা। x এর জায়গায় আর cos থিটা, ওই জায়গায় কি আর sin থিটা, দেন ওই ফর্মুলাটা নিয়ে আসতে পারো। k হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা তোমরা করার ট্রাই করো, ঠিক আছে? SW। তারপরে 4 নাম্বারটা একটু আমি দেখাই দিই। 4 নাম্বারে কি বলতেছে দেখো, 4 নাম্বারে বলছে x ইকুয়ালস টু y tan আলফা, এটা বলছে না? x ইকুয়ালস টু বলছে y tan আলফা, x ইকুয়ালস টু বলছে y tan আলফা। তাহলে x সমান ইউজ করতে পারি আর cos থিটা, y সমান ইউজ করতে পারি আর sin থিটা, আর tan আলফা সমান ইউজ করা যায়, tan আলফা সমান ইউজ করা যায় কত? sin আলফা ডিভাইডেড বাই cos আলফা, এটা ইউজ করা যায়, তাই তো ভাই? এটা ইউজ করা যায়, তাই না? তো আমি যদি cos আলফাকে এই পাশে গুণ করি তাহলে আর cos থিটা cos আলফা ইকুয়ালস টু আর sin থিটা sin আলফা। দেখো, আমি তোমাকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি আগের মেতে হচ্ছে জিনিসটা করে ফেলছি, এগুলো তোমাদের ম্যাক্সিমাম বইতে করছে, যদিও এই জিনিসটা করাটা উচিত না। সেটা হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে যে আর কে মোকাবেলা দিচ্ছি, এটা কি ঠিক? এটা উচিত না। কেন উচিত না? কারণ আর এর মান তো জিরো হওয়া পসিবল, দূরত্ব জিরো হইতে পারে, ঠিক আছে? আর ছিল দূরত্ব, মূলবিন্দু থেকে দূরত্ব জিরো হইতে পারে। তো আমি মোকাবেলা দিচ্ছি মানে হচ্ছে একটু জিরো বাই জিরো কাটাকাটি করতেছি, ওটা করা যাবে না। এই জন্য তুমি ট্রাই করবা আর কে রেখে দিতে, যদি তোমাকে বলে না দেয় আর গ্রেটার দেন জিরো, এভাবে যদি বলে না দেয় আর কি, ঠিক আছে? তাহলে তুমি রেখে দেওয়ার ট্রাই করবা। তো আমি আর কে ধরো রেখে দিলাম, তো এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে আর, আর এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসলে আর কে আমি যদি কমন নিই তাহলে cos থিটা cos আলফা, সরি এটা cos আলফা ছিল, cos আলফা, cos থিটা cos আলফা মাইনাস sin থিটা sin আলফা ইকুয়ালস টু লেখা যায় 0, তাই না? তো এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো এটা হচ্ছে একটা ফর্মুলা। কার ফর্মুলা? ত্রিকোণমিতিতে আমাদের দুইটা ফর্মুলা আছে। একটা ফর্মুলা আছে cos a প্লাস b সমান হচ্ছে ভাই cos a cos b মাইনাস sin a sin b, এর একটা ফর্মুলা। cos a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b cos a cos b প্লাস sin a sin b, এটা আরেকটা ফর্মুলা, এটা আরেকটা ফর্মুলা, এগুলো আরেকটা ফর্মুলা। সো আমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে যাই তাহলে কিসের মধ্যে পড়ে? মাঝখানে মাইনাস আছে, তাহলে প্লাস এর ফর্মুলাটা পড়বে, তাহলে আর ইন্টু cos থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 0, এটা আসবে, তাই না? সুতরাং এটা হচ্ছে আমাদের, এটা আমাদের পোলার সমীকরণ। সো অনেকে এখানে যেটা করে, তোমাদের বইতে ম্যাক্সিমাম যেটা করে, আর কে এই পাশে জিরো করে দেয়, আর কে এই পাশে জিরো করে দিয়ে লিখে cos থিটা প্লাস আলফা ইকুয়ালস টু cos থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 0, এইটা লিখে, ঠিক আছে? বাট এটা উচিত না। কেন উচিত না? কারণ যদি আর এর মানটা জিরো হয়ে যায়, আর এর মানটা যদি জিরো হয়ে যায়, তুমি এই পাশে ভাগ করে দিচ্ছ মানে কি জিরো বাই জিরো কাটাকাটি করছো, ওটা করাটা উচিত না, বাট তোমাদের ম্যাক্সিমাম বইতে করে ফেলে, ঠিক আছে? যাই হোক, এরপর আসো 5 নাম্বার যেটা আছে, এটা কি পারা যাবে? 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা আমি করে দিই। তো 5 নাম্বার বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো 5 নাম্বার আমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বলছে না? তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি জানি আমরা? আর স্কোয়ার জানি, হোল স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এটা মানে জানি হচ্ছে এখান থেকে আর স্কোয়ার কজ স্কোয়ার টিঠা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার টিটা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে লিখে যাবে ভাইয়া আর টু দা পাওয়ার 4 ইকুয়ালস টু এ স্কোয়ার, আর স্কোয়ারকে কমন নিলে
আর স্কয়ারকে কমন নিলে কত, কজ স্কয়ার টিটা মাইনাস সাইন স্কয়ার টিটা লেখা যায়, লেখা যায় কি না? তো কজ স্কয়ার টিটা মাইনাস সাইন স্কয়ার টিটার কার ফর্মুলা? এটা হচ্ছে কস টু টিটার ফর্মুলা। ত্রিকোণমিতিতে এই ফর্মুলাটা সবাই লিখে রাখো। কস টু টিটা সমান হচ্ছে কজ স্কয়ার টিটা মাইনাস সাইন স্কয়ার টিটা। এটা কস টু টিটার ফর্মুলা, কস টু টিটা। সেটা সমান লিখতে পারি আমরা কস টু টিটা। তাহলে আর টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু লেখা যাবে এ স্কয়ার ইন্টু আর স্কয়ার ইন্টু এটা সমান হচ্ছে কস টু টিটা। তো ওই যে বললাম, তুমি অনেকে এখানে আর স্কয়ার মোকাবেলা দিয়ে দিবা, বাট মোকাবেলা দেওয়ার দরকার নাই। তুমি এই পাশে নিয়ে আসো সবগুলাকে। আর স্কয়ারকে যদি কমন নাও তাহলে এখান থেকে লিখতে পারবা আর স্কয়ার মাইনাস এ স্কয়ার কস টু টিটা ইকুয়ালস টু 0। তুমি ইকুয়েশনটাকে এইভাবে রেখে দাও, আর কেউ ওই পাশে মোকাবেলা না দিয়ে রেখে দাও। কারণ হচ্ছে ওই যে বললাম, মোকাবেলা দিলে কি চলে আসবে, যদি আর এর মানটা জিরো পসিবল হয়, 0/0 মোকাবেলা চলে যাচ্ছে, তখন ওইটা ঠিক না। যদি তোমাকে এইভাবে উল্লেখ করে দিত কন্ডিশনে আর এর মানটা গ্রেটার দেন 0, এটা যদি উল্লেখ করে দিত, তখন তো হচ্ছে তুমি এখান থেকে বলতে পারতে আর কি। ঠিক আছে, যাই হোক, বুঝতে পারছো? ওকে। সো এবার আসো আমাদের নেক্সট ক্যাটাগরির ম্যাথ। সো পোলার থেকে কার্টেসীয় সমীকরণের প্রকাশ, এগুলো অনেক ইজি জিনিস। আমাদের সম্পর্ক ওই তিনটা ইউজ করবো আমরা। ওই যে এক্স ইকুয়ালস টু আর কস টিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন টিটা, আর আর সমান হচ্ছে আর স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই তিনটাকে আমরা ইউজ করবো ঘুরে ফিরে। অর্থাৎ এখানে আমাকে আর টিটা দেওয়া থাকবে, এক্স ওয়াইতে যাইতে হবে। সো প্রথমে আসো, আর আর ইকুয়ালস টু দেওয়া আছে কত, কস টিটা। তো দেখো, আমি যদি এক্স সমান ইউজ করতে চাই, কজের সাথে কাকে দরকার, আর কে দরকার, বাট কজের সাথে কি আর আছে, আর নাই। যদি না থাকে আমরা পয়দা করব, না থাকলে আমরা পয়দা করব। তো না থাকলে পয়দা করো, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু লেখা যায় আর কস টিটা লেখা যায়। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা আর স্কয়ার ইকুয়ালস টু আমরা আর স্কয়ার সমান লিখতে পারি কত, আর স্কয়ার সমান লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর কস টিটা সমান লেখা যায় এক্স। সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর 2 নম্বরে আসো। 2 নম্বরে বলছে কি দেখো, 2 নম্বরে বলছে আমাকে দেওয়া আছে আর 1 মাইনাস সাইন টিটা ইকুয়ালস টু 3। এটা দেওয়া আছে, তাই না ভাই? এটা দেওয়া আছে। আমরা যদি একটা কাজ করি, আমি যদি আর কে গুণ করি, তাহলে আর মাইনাস আর সাইন টিটা ইকুয়ালস টু লেখা যায় কত, 3 লেখা যায়। তার মানে কত লেখা যায়, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস আর সাইন টিটা মানে লেখা যায় ওয়াই ইকুয়ালস টু 3 লেখা যায়। তো এখন y কে ওই পাশে পাঠাই দাও, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 3 প্লাস ওয়াই। এখন বর্গ করো, যেহেতু আমরা রুটকে আসলে পছন্দ করি না, বর্গ করো। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 3 প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 9 প্লাস 6y প্লাস ওয়াই স্কয়ার। ওয়াই স্কয়ার মোকাবেলা, সুতরাং এক্স স্কয়ার মাইনাস 6y মাইনাস 9 ইকুয়ালস টু 0। এটা আমাদের অ্যান্সার, এক্স স্কয়ার মাইনাস 6y মাইনাস 9 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে এটা আগেরটার মতোই, তুমি জাস্ট একটু ট্রাই করবা, 2 নাম্বারটার মতো, এটা হোমওয়ার্ক তোমার জন্য। 4 নাম্বারটা দেখো, আর স্কয়ার ইকুয়ালস টু দেওয়া আছে কত, এ স্কয়ার কস টু টিটা দেওয়া আছে। তো একটু আগে তোমাকে একটা ফর্মুলা বলছিলাম, মনে আছে কিনা দেখো। তো 4 নাম্বারে বলতেছে কি, আর স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার কস টু টিটা। তাহলে আর স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এ স্কয়ার ইন্টু কস টু টিটা মানে কি, কস স্কয়ার টিটা মাইনাস সাইন স্কয়ার টিটা, ফর্মুলা, ওই যে ফর্মুলাটা। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার ইন্টু কস স্কয়ার টিটা মানে কি লেখা যায়, কস স্কয়ার টিটা মানে লেখা যায় এখান থেকে কস টিটা মানে হচ্ছে এক্স বাই আর ছিল, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস হচ্ছে তোমাকে ইয়ে করতে হবে। আচ্ছা দেখো, তো এখান থেকে লেখা যাবে আর স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার ইন্টু কস স্কয়ার টিটা মাইনাস সাইন স্কয়ার টিটা, তাই তো? তাহলে ভাই এখান থেকে লিখতে পারবো আর স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার কস স্কয়ার টিটা মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার টিটা। এখন কজের সাথে আর কে দরকার, সাইনের সাথে আর কে দরকার, যেহেতু স্কয়ার আছে তাহলে আর স্কয়ারকে নিব আমরা। তাহলে এখান থেকে যদি উভয় পক্ষকে আর স্কয়ার দ্বারা গুণ করি, আর টু দ্য পাওয়ার 4 হবে এ স্কয়ার আর স্কয়ার কস স্কয়ার টিটা মাইনাস এ স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার টিটা। তাহলে এখান থেকে লিখতে পারি আর টু দ্য পাওয়ার 4 মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু, এখান থেকে যদি এ স্কয়ারকে আমরা কমন নিই, তাহলে আর স্কয়ার টি কস স্কয়ার টিটা মানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, দ্যাটস ইট। এটা আমাদের হচ্ছে নির্ণয় কার্টেসীয় সমীকরণ আর কি। বুঝতে পারছো? ওকে। সো এগুলাই আমাদের হচ্ছে, এইভাবে আমরা
ধরো পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণে যেতে পারবো। সো দেখো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একবারে যত ধরনের তোমার কনসেপ্ট আছে, যত ধরনের টপিক আছে, আমি তোমাকে মোটামুটি সবগুলো এখানে এই ভিডিওতে তোমাকে কভার করে দিছি। তোমরা সবাই ক্লাসগুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে করবা, যেগুলো হোমওয়ার্ক দিছি এগুলো সলভ করবা ভালো মতো। আর যদি চাও তোমরা একটু ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করিও ক্লাসগুলো, যাতে সবাই করতে পারে আর কি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।